জয় গুরু, জয় গুরু, জয় গুরু। রূপলাগি আঁখি ঝুরে গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি। ১৩৪১ সাল আসাম মঠে ভক্ত সম্মিলনী। সেবার মঠে গিয়ে ঠাকুর আনন্দের নির্ঝর বইয়ে দিলেন। তার গুরুগম্ভীর সমাহিত ভাব সেবার প্রথম যুগের মতো উল্লাস চঞ্চল বালকভাবে পরিবর্তিত হল। ১৩৪২ সালের বৈশাখ সংখ্যা আর্যদর্পণ ও নীলাচল বাণীতে এর বিবরণ আছে। সন্দীপের প্রাচীন শিষ্যগোষ্ঠী বন্দ্যোপাধ্যায় পরিবারের বধূ শ্রীযুক্ত পারুল দেবী কিছু নতুন সংবাদ দিয়াছেন সেই সম্মিলনীর। সম্মিলনীর আগের দিন ঠাকুরকে একখানি চতুষ্চক্র যানে বসিয়ে ছেলে মেয়ে সবাই মিলে বেড়াতে যাওয়া হলো। এখানে বলে রাখা ভালো যে চতুষ্চক্র যান কথার অর্থ হলো এমন একটি যান যা একধারে রথ ও পালকি। যাতায়াতে প্রায় ১৪ মাইল হবে। খোল করতাল কাসর ঘণ্টা দামামার বাদ্যসহ উদ্দণ্ড কীর্তন নর্তন ও জয়গুরু আনন্দধ্বনি চলছে। পারুল মা লিখছেন, ব্রহ্মপুত্র কূলে সে কি পথ, নল বন কেটে নিয়েছে, পায়ে সেই নলের গোড়া সূঁচের মতো বিঁধছে। আমাদের কিছু খেয়াল নাই, কেবল দেখছি পিছিয়ে পড়ছি, শেষে যেন লাফিয়ে চলেছি সকলে। ঠাকুরের পালকির পিছন ধরা চাই, কারো খেয়াল নাই। ঠাকুরের ঠিক খেয়াল আছে, মাঝে মাঝে বলছেন, আরে তোরা একটু ধীরে ধীরে চল, মেয়েরা এগিয়ে আসুক। পরদিন সকালে ঠাকুর আসন বারান্দায় এসে বসেছেন। মায়েরা এসে প্রণাম করতেই বললেন, কাল কে কে আমার সঙ্গে গিয়েছিলি দেখি, কার পা নলের খোঁচায় কতটা কেটেছে? ঠাকুরকে পা দেখাতে সবারই সংকোচ হচ্ছে। তিনি আবার বললেন, কই দেখালি না তো? তার আদেশে শেষ পর্যন্ত দেখাতে হলো। তখন তিনি বললেন, কথায় বলে যমের বাড়ি যেতে হলে কাঁটা বন দিয়ে যেতে হয়, তোদের তা যেতে হবে না, আমি কাঁধে করে নিয়ে যাব। পারুল মা লিখছেন, কে কবে শুনেছে স্বয়ং ভগবান নিজের মুখে এত বড় আশ্বাস দেন? আমাদের কত জন্ম জন্মান্তরের ভাগ্যবশে এমন ঠাকুরকে আমরা পেয়েছিলাম। সম্মিলনীর দ্বিতীয় দিন, সেদিন গুরুভাইরা ঠাকুরকে সেই রথে করে আশ্রমের চারিদিক ঘুরিয়ে আসন বারান্দায় বসিয়ে দিলেন। এবার সম্মিলনীর প্রথম হতেই ঠাকুর যেন ভাবে বিভোর। আসন বারান্দায় বসে কিছুক্ষণ পরে বললেন, আমি মায়েদের কাঁধে চড়ব। ভুবনদা ঠাকুরের যেমন সেবা করতেন তেমনি তাকে ছোট ছেলের মতো শাসনও করতেন। তিনি খুব আপত্তি করে বললেন, মায়েরা কাঁধে নিতে পারবে তোমাকে? আমরা ১০ জনেও তোমাকে ওঠাতে পারি না। ঠাকুর বললেন, তুই চুপ কর, মায়ের যদি মোটা ছেলে হয় মা কি কোলে নিতে পারে না? তখন আমাদের কি আনন্দ। ভুবনদাকে আমি বলি, বেশ হয়েছে, অত বড় পালকি, তার মধ্যে ঠাকুর বসলেন। ৪ জনে আমরা ঠাকুরকে কাঁধে উঠিয়ে নিলাম, কোনো কষ্ট হলো না। অন্য মায়েরা পালকিটা ছুঁয়ে রইল। আমরা আশ্রমের কতকটা জায়গা ঘুরিয়ে আবার আসন বারান্দায় চেয়ারে ঠাকুরকে বসিয়ে দিলাম। ঠাকুরের সে কি হাসি! ভুবন মহারাজ বললেন, বাবা, তোমার লীলাকে বুঝবে, তুমি কখনো হালকা কখনো এমন ভারী হয়ে বসে থাকো যে আমরা ১০ জনেও তোমাকে ওঠাতে পারি না। সম্মিলনীর তৃতীয় দিন, রাত্রে ঠাকুরের ভোগ হয়ে গেছে, তিনি শয়ন মন্দিরে। এবার ভক্তরা প্রসাদ পাবে। হঠাৎ হইচই পড়ে গেল। ঠাকুর মহারাজ উঠে খালি গায়ে খালি পায়ে আসামের ওই হাড়ভাঙা শীতে
লালমোহনের মিষ্টির দোকানে এসে বসেছেন। সেও আমাদের গুরু ভাই। ঠাকুর বলছেন, দেখ লালমোহন, ভুবন যে আজ আমাকে খেতে দিয়েছে, আমার মোটেই খিদে যায় নাই, তাই উঠে এসেছি তোর দোকানে মিষ্টি কিনে খাবো। আসল কথা, সম্মিলনী তো শেষ হয়ে গেল, লালমোহনের দোকানে ভর্তি মিষ্টি রয়ে গিয়েছে। ও বেচারার তো অনেক ক্ষতি হবে। ছলনাময় তাই খিদে পেয়েছে বলে লালমোহনের দোকানে এত রাত্রে মিষ্টি কিনে খেতে বসেছেন। দয়াময় ঠাকুর চিরদিন আমাদের নানা রকমে দয়াই করে গিয়েছেন, এখনো করছেন। আমরা অধম, তাই বুঝতে পারি না। লালমোহনকে ঠাকুর বলছেন, তোর সব মিষ্টির দাম কত? ইতিমধ্যে ভক্ত শিষ্যরা ক্যাম্প থেকে এসে মিষ্টির দোকানে হাজির। ঠাকুর বললেন, আবার তোরা এসেছিস? মনে ভেবেছিলাম চুপচাপ একা খেয়ে নেব, তার হচ্ছে না। লালমোহন চুপ করে আছে। কি করে আর ঠাকুরের কাছে মিষ্টির দাম বলবে? ঠাকুর আবার বললেন, ওরা যখন সব এসেছে, প্রসাদ তো দিতেই হবে। বল, মিষ্টির দাম কত? ভুবন, টাকা নিয়ে আয়। ভুবন মহারাজ রাগে গড়গড় করতে করতে টাকা আনতে চলে গেলেন। ঠাকুর সামান্য একটু প্রসাদ করে নিজের হাতে সবাইকে সেই মিষ্টি বিতরণ করলেন। জয় গুরু।